হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজিফাইড। তো আজকে দারুণ একটি ইম্পর্টেন্ট ক্লাস আমাদের নাম্বার সিস্টেমের। বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। ওকে, তো আমাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডির সিলেবাসে নাম্বার সিস্টেম বলে আলাদা কোনো আমাদের চ্যাপ্টার মেনশন করা নেই, কিন্তু আজকের ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো থাকবে এগুলো এতটাই ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ। তো বিভিন্ন পরীক্ষায় তো বারবার এসছে, আর আমিও মনে করি যে এসএসসি গ্রুপ সিডেও এই আজকের যে ক্লাসটা এখান থেকে কোনো না কোনো অঙ্ক থাকবে। ওকে, আর আজকের যে ক্লাস অঙ্কগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই একটা ডিফারেন্ট কনসেপ্ট, যেগুলো নিয়ে একটা ক্লাস করা যেতে পারে। ওকে, তো যে অঙ্কটি সম্পর্কে তোমাদের একটা যে কনসেপ্টটি সম্পর্কে তোমাদের বিস্তারিত ক্লাসের দরকার হবে বলে মানে দরকার আছে বলে তোমরা মনে করো, যে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেই টাইপটার উপর আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, তো দেরি না করে পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। ওকে, নাম্বার সিস্টেমের উপর। আর যে সলভ পিডিএফটি আমি এই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক দেওয়া আছে এটাতে আমি শেয়ার করে দেবো। গ্রেট। ওকে, এবার আমাদের প্রথম কনসেপ্টটা কি, খুব পুরো কনসেপ্ট বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা তো আমরা অনেকেই জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে যাদেরকে ভাগ করা যায় না কোনো কিছু দিয়ে। ওকে, সংখ্যা এবং এক ছাড়া, যেমন 13, 5, 7 এগুলো। ওকে না, মৌলিক সংখ্যা। কিন্তু পরস্পর মৌলিকের কনসেপ্ট কি, যেমন 5 আর 12। ওকে, 5 আর 12 হচ্ছে পরস্পর মৌলিক। ওকে, 5 আর 12 যদি বলি পরস্পর মৌলিক, কেন? যে 5 আর 12 যদি আমি গসাগু করি, গসাগু করি, তো গসাগু কত হবে? 1 হবে। তো যে সমস্ত সংখ্যার গসাগু 1 হয়, যে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার পরস্পরই তাদের গসাগু কত হয়? 1 হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে কি বলি? পরস্পর মৌলিক সংখ্যা বলি, একে অপরের মৌলিক। ওকে, কিন্তু দেখো, জরুরি না যে দুটো সংখ্যাই মৌলিক হতে হবে। এখানে 12 কিন্তু মৌলিক না, তারপরে আমরা কিন্তু 5-এর সঙ্গে এর সম্পর্কটা কেমন? পরস্পর মৌলিক। ওকে, তো এখানে আমরা দেখো যে 9 আর 12কে আমরা মৌলিক বলতে পারবো না, কারণ এখানে কমন ফ্যাক্টর কত আছে? 3, এখানে 13, আর এখানে কত? 7। তো অবশ্যই 6 আর 35-এর মধ্যে কোনো দেখো 6 আর 35-এর যদি তোমরা গসাগু করো, তো গসাগুর ক্ষেত্রে নিয়ম কি বলেছিলাম, যে তোমরা অনুপাত করো, যে অনুপাতের সময় যে জিনিসটা কাটাকুটি হয়ে বেরিয়ে যাবে সেটাই হচ্ছে আমার গসাগু। তো এখানে কিছু কাটতে পারবে না, তাই না? তো গসাগু আমাদের কত? 1। ওকে, গ্রেট। আর যাদের এই কনসেপ্টটি সম্পর্কে জানা নেই, আমি তোমাদের লিঙ্ক মানে আই বটনে আমি দিয়ে দেবো তোমাদের এইচসিএফ অ্যান্ড এলসিএম এর ক্লাসটি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পুরো ভিডিওটি। ওকে, গ্রেট। তো এবার পরে বলেছে স্থানিক মান। স্থানিক মান কি? হোয়াট ইজ স্থানিক মান? প্রথম বুঝে নাও যে একটা সংখ্যা যদি আমি লিখি 2, 3, 4, 1, 5, এই যে সংখ্যাটা, এই সংখ্যাতে যদি আমি 4-এর স্থানিক মান বলি, দেখো স্থানিক মান মানে হচ্ছে প্লেস ভ্যালু। ওকে, প্লেস ভ্যালু বা স্থান। ওকে, স্থানিক মান। তো 4-এর প্লেস ভ্যালু কত বলো তো? 4-এর প্লেস ভ্যালু হচ্ছে আমাদের, যে প্লেস ভ্যালু বলতে কোনটা বোঝায়? যে 4 তুমি যদি একক দশক করে যদি গুনো, তাহলে সেই 4 কত স্থানে আছে? একক দশক শতকের ঘরে আছে। দ্যাট ইজ 4-এর হচ্ছে প্লেস ভ্যালু কত? 400। আর ফেস ভ্যালু যদি বলি, ওকে, বা আক্ষরিক মান বলি, ওকে, সেটা কত? 4 যেমনটা দেখতে তেমনটাই, সেটাই হচ্ছে তার ফেস ভ্যালু। তাহলে এবার এই সংখ্যাটাতে আসো, যে এই যে সংখ্যাটা এখানে দিয়েছে 833749502। ওকে, তো এখানে বলেছে 4-এর স্থানিক মান বলেছে। তো 4-এর স্থানিক মান হচ্ছে 4-এর পজিশন কততে আছে? সে 4-এর পজিশন হচ্ছে আমাদের 10,000-এর ঘরে আছে। ওকে, একক দশক শতক হাজার অযুত। ওকে, তো দ্যাট ইজ 40,000 হচ্ছে 4-এর স্থানিক মান। আর 2-এর স্থানিক মান কত? 2 তো এককের ঘরে আছে, 2-এর স্থানিক মান হচ্ছে 2 হবে। তো 2-এর এখানে 2-এর স্থানিক মানও যা হবে, অর্থাৎ প্লেস ভ্যালুও যা হবে, ফেস ভ্যালুও তাই হবে। 4-এর প্লেস ভ্যালু কত? এখানে 40,000, কিন্তু ফেস ভ্যালু কত হবে? 4 হবে। তো আমাদের ফেস ভ্যালু চাইনি, 4-এর প্লেস ভ্যালু চেয়েছে। এবার 4-এর আমার যে প্লেস ভ্যালু এবং 2-এর যে প্লেস ভ্যালু, সেটা 2, তাদের পার্থক্য কত হবে? 39998। ওকে, তো আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের এই অঙ্কটিতে কি বলেছে? এককের স্থানের সংখ্যা। একটা দারুণ ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, পুরো একটা ক্লাস আমরা এই কনসেপ্টের উপর করতে পারি। তো তোমাদের যদি এই কনসেপ্টের উপর ক্লাসের দরকার থাকে অবশ্যই আমাকে জানাবে। তো দেখো এখানে বলেছে যে 3451 50 বাই টু দি পাওয়ার 51 আর 531 টু দি পাওয়ার 43। তো
এখানে তো খুবই বেসিক একটা জিনিস যে আমি সামনে যাই থাক, এককে আমি যদি 51 বার গুণ করি, সেক্ষেত্রে আমার এককের স্থানে যে একক দশক শতক, হ্যাঁ না, একক দশক শতকভাবে যদি আমি একটা যে সংখ্যাটা লিখবো, সেই তার যে এককের স্থান আছে, অর্থাৎ একদম ডান দিকে রাইট মোস্ট যে অঙ্কটা আছে সেটা একই হবে। অনুরূপভাবে 531, 531 মানে হচ্ছে আমার এখানে আমি সামনেরগুলোকে দেখার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, তো শুধু যেহেতু এককের স্থানের সংখ্যা নিয়ে কথা হচ্ছে, তো এককের স্থানে 1 আছে আর পাওয়ার যেহেতু 43 আছে, তো 1কে আমি 43 বার গুণ করলে একই থাকবে। তো আলটিমেট আমাদের অঙ্কটার অ্যান্সার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো এখানে একটা তোমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি রিভাইজ বলে দিতে চাই যে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 0-র পাওয়ার যাই থাক না কেন 0ই হয়, 1-এর পাওয়ার যাই থাক না কেন একই হয়। ওকে, এবার 2, 3, 7, 8-এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। 2, 3, 7, 8-এর 2, 3, 7-এর সাইক্লিসিটি কত? সাইক্লিসিটি হচ্ছে 4। সাইক্লিসিটি 4 কথার অর্থ কি? তোমরা পাওয়ারকে 2, 3, 7, 8-এর ক্ষেত্রে 2, 3, 7, 8-এর ক্ষেত্রে কী করবে? যে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো সংখ্যার শেষে যদি 3 থাকে বা 7 থাকে বা 8 থাকে, তার যে পাওয়ারটা আছে, মনে করো পাওয়ার 43 আছে, তো তোমাদের কাজ হচ্ছে কি 43কে, এই যে 43 না, আমি একটু চেঞ্জ করি নাহলে কনফিউশন হবে। আচ্ছা, 41 লিখে দিলাম। তো আমার কাজ কি সিম্পলি হচ্ছে এই যে 41 আছে সেই 41টাকে 4 দিয়ে ভাগ করা, আর 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1, সেই 1কে বসিয়ে দিতে হবে। সাইক্লিসিটি কথার অর্থ আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব। সেটা একটা ডিফারেন্ট কনসেপ্ট সাইক্লিসিটি কথার অর্থ, সেটা নিয়ে একটা বিস্তারিত ক্লাস করা যেতে পারে যদি তোমাদের প্রয়োজন হয় যে ইউনিট ডিজিটের এই কনসেপ্টের উপর ক্লাস নিয়ে আসতে। তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ওকে, তাহলে আমাদের এককের স্থানে কত থাকবে? আলটিমেট 3। ওকে, তো এইভাবে 2, 3, 7 আর একটা সাইক্লিসিটি আমরা দিয়ে অঙ্ক করতে পারি। আর 4-এর নিয়ম খুবই সোজা, যদি 4-এর পর জোর হয়, মানে বেজোড়া হয়, তাহলে 4ই থাকে, আর যদি 4-এর পর জোর হয় তাহলে 6 থাকে। আর 5-এর তো কখনোই চেঞ্জ হয় না। ওকে, আর 6-এর ক্ষেত্রে কি? 6-এর ক্ষেত্রে হচ্ছে 6-এর ক্ষেত্রেও কখনোই চেঞ্জ হয় না, 6ই থাকে সবসময়, পাওয়ার যাই থাক না কেন। 9-এর ক্ষেত্রে কি? 9-এর পাওয়ার যদি বেজোড়া হয় তাহলে 9 থাকে, আর 9-এর পাওয়ার যদি জোড়া হয় তাহলে 1 থাকে। এই কনসেপ্টের উপর পুরো ক্লাস দরকার হলে অবশ্যই জানাবে। তো আমাদের এই অঙ্কটির অ্যান্সার আপাতত হচ্ছে কত? 1। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে বলেছে যে এই যে সংখ্যাটা আছে 3, 4, 1, 5, 1, এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ যায়, তাহলে এই স্থানে কত হবে? তো 9-এর নিয়ম আশা করি সবারই জানা। ওকে, 9-এর নিয়ম হলো তো যে যতগুলো এই সংখ্যাটাতে যতগুলো অঙ্ক আছে, তো এখানে কিছু নেই মানে আমি এক্স করে দিলাম। ওকে, আর 1, 5, 1 এই যে পুরো জিনিসটাকে যদি যোগ করে দিই, সেটাকে আমাদের 9 দিয়ে ভাগ যেতে হবে। তো উপরে আমার যোগফলটা এমন একটা সংখ্যা হবে যেটা কিনা 9 দিয়ে ভাগ যাবে। তো আমাদের এখানে কত হচ্ছে? 3, 4, 7, 4, 3, 7, 7, 7, 14, 14 প্লাস 1 x/9। তো আমাদের 9 দিয়ে ভাগ যেতে গেলে কত দিতে হবে? সব থেকে সর্বনিম্ন আমি কত দিতে পারি? যে 14 প্লাস এখানে কত দিতে পারি? 4। ওকে, এক্সের ভ্যালু কত? 4 হয়ে গেল। তাহলে কেন 4 হয়ে গেল? তার কারণ উপরে 18 হয়ে গেলেই তবেই 9 দিয়ে ভাগ যাবে। তো আমাদের এক্সের এখানে শূন্যস্থানে কত বলবো? আমি 4 বলবো, তাই না? অথবা সিম্পলি এভাবেও তোমরা ডিরেক্টলি করতে পারো, 34-151, যে তোমরা যোগ করো যে 4, 3, 7, একে 8 আর একে 9, 9 হয়ে গেলেই কেটে দাও। এবার দেখো 5 পড়ে আছে, তাহলে আর কত পড়ে থাকলে 9 মিলে যাবে? 4 পড়ে থাকলে। তো এইভাবেও করতে পারো। ক্লিয়ার? ওকে, গ্রেট। তো এটাও একটা ডিভিজিবিলিটির একটা ডিফারেন্ট ক্লাস হতে পারে এই কনসেপ্টের উপর, তো অবশ্যই জানাবে। তো এবার বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি 41 দ্বারা বিভাজ্য। ওকে, সিম্পল কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট এখানে আছে, আমি শেয়ার করবো তোমাদের। দেখো যে 41 দিয়ে ভাগ করা যায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, দেখো আগে তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে নিই। দেখো যদি আমি 3 দিয়ে বলি যে 10-এর পাশাপাশি এমন দুটো সংখ্যা আছে যাকে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে কিভাবে বের করতে পারবো? দেখো, যে তোমরা বলবে 9 আর 12 হবে, তাই না? তো কিভাবে বের করতে পারি? যে 3 দিয়ে আমি 10কে ভাগ করব, 3 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? আমাদের 9, আর অবশেষ কত থাকবে? এই অবশেষ থাকবে 1। এবার কনসেপ্টটা হলো যে 10 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই তাহলে আমার 9 আসে। আর পরের সংখ্যাটা কত? তাহলে দেখো
আমি এভাবে ভাবো যে 3 দিয়ে যখন আমি 10কে ভাগ করছিলাম তখন আমার অবশিষ্ট কত থাকলো 1। তার মানে এই অবশিষ্ট 1 যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমার সংখ্যাটা কত হবে 9। অথবা এমনভাবে ভাবো যে 3 দিয়ে আমি ভাগ করছিলাম আমার এখানে অবশেষ কত পড়ে আছে 1। আরও কত হলে ভাগ যেত, আরও এক্সট্রা 2 হলে ভাগ যেত। সেই 2টা বলতে কোত্থেকে বুঝলাম যে এই দেখো এখানে আরও যদি এক্সট্রা 2 থাকতো তাহলে তবেই তো ভাগ যেত, তাই না? 3 দিয়েই তো ভাগ করছি। 3 দিয়ে ভাগ করলে 3-এর নিচে ভাগশেষ থাকলে আর ভাগ যাবে না। কিন্তু এখানে যদি 3 থাকতো, 1-এর পরিবর্তে 3 থাকতো, তাহলে ভাগশেষ যদি 3 থাকতো তাহলে 3 দিয়ে আমি আবার ভাগ করতে পারতাম। দ্যাট ইজ আমার এক্সট্রা আরও কত লাগতো, এক্সট্রা আরও 2 লাগতো। দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, 10-এর সঙ্গে 2 যোগ করে দেবো 12। এই কনসেপ্টটা মনে রাখো জাস্ট। এবার যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটি 41 দ্বারা বিভাজ্য, কীভাবে ভাগ করবো? যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কী বলতো? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 4টা শূন্য। ওকে, তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি যেটাকে আমরা কী দিয়ে ভাগ করতে পারবো? 41 দিয়ে। দেখো এখানে আমরা নর্মালি করছি, তো কত হচ্ছে এখানে 82, দেন হচ্ছে 18, 80 হয়ে গেল। তারপরে আমরা 4 দিয়ে দিলাম, 4-কে 4, 16, 64, আবার 16 হয়ে গেল। 3 দিয়ে দিলাম, 3 আর 12, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের 7, 3, 37। এবার কনসেপ্টটা হচ্ছে এখানেই যে আমি এবার এই 37 দিয়ে কি করব? যদি আমি আমার এই যে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, কিসের? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমি এখান থেকে যাই বিয়োগ করি না কেন, যদি কোনো জিনিস বিয়োগ করে দিই, সঙ্গে সঙ্গে ওটা কত ঘরের সংখ্যায় পরিণত হবে? 4 অঙ্কে পরিণত হয়ে যাবে। যাই বিয়োগ করি না কেন 4 অঙ্কে পরিণত হবে। এবার আমি কিছু বিয়োগ করতে চাই না, বিয়োগ করলে আমি 5 অঙ্ক থেকে 4 অঙ্কে চলে আসব। তাহলে আমি এই 37 বিয়োগ করতে পারবো না। 37 আমি বিয়োগ করতে পারবো না। তাহলে আমাকে কোন মেথডে যেতে হবে? এই যে দেখছো, যোগ করে যেতে হবে। কত যোগ করতে হতে পারে? আমি বললাম এখানে আমার 41 দিয়ে ভাগ করছিলাম, আমার এখনও ভাগশেষ 37 আছে। যদি ভাগশেষ আমার আরও এক্সট্রা 4 থেকে যেত, অর্থাৎ 41ই থেকে যেত, তবেই তো আমি ভাগ করতে পারতাম। তার মানে আমার যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, যেটাকে আমি 41 দিয়ে ভাগ করতে পারবো, সেটা হচ্ছে আমার 10,004। বুঝতে পারলে? এটাই হচ্ছে অ্যান্সারটা। এই 4 থেকে আসলো? এই দেখো এখানে ভাজক এবং ভাগশেষের মধ্যে পার্থক্য কত? 4। মানে আরও 4 হলে 37-এর জায়গায় যদি আরও 4 এক্সট্রা থাকতো তবেই তো আমি ভাগ করতে পারতাম। ওকে, ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। তো এই কোশ্চেনটাতে কী বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি 88 দ্বারা বিভাজ্য। ওকে, তো একই কনসেপ্ট দুটোতেই, যে 88 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে কোনটি বলতো? যে 4টা 9, তাই না? 4টা 9, 4টা 9কে যদি 88 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, যে দেখি আগে ভাগ করে কি হচ্ছে, যে এখানে 11, 19 আসলো। আর আবার আমার কত দিয়ে যাবে? 88 দিয়েই যাবে। দ্যাট ইজ ইকুয়াল টু এখানে থাকছে 31 আর 9 আসছে। তো আমি 4 দিয়ে যাবো না, 3 দিয়ে যাবে। 3 আসছে 24, 2 থাকবে, আর হচ্ছে 264। তার মানে আমার পড়ে থাকছে কত? 55 পড়ে থাকছে। এবার এখানে দেখো, আমি যে একটু আগে কনসেপ্টটা এখানে বললাম এই অঙ্কটিতে, এই কনসেপ্টটিতে, যে যোগ আর বিয়োগ করার, কত যোগ করব কত বিয়োগ করব। দেখো আমি যদি উপরের দিকে যেতে চাই তাহলে আমি কি করব? এই যে পার্থক্যটা আছে সেটাকে যোগ করব। আর যদি আমি নিচের দিকে যেতে চাই, মানে কমের দিকে যেতে চাই, তাহলে আমি 55কে বিয়োগ করব। এবার এখানে আমাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে? যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। কিন্তু 999 বা 4টা 9কে তো আর 88 দ্বারা পুরোপুরি ভাগ যায় না। ওকে, অবশিষ্ট কত থেকে যাচ্ছে? অবশিষ্ট থেকে যাচ্ছে 55। এবার আমি যদি 55 বিয়োগ করে দিই, ওকে, তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। কেন 55 এক্ষেত্রে বিয়োগ করলাম? দেখো 55 বিয়োগ না করে এই যে ভাজক এবং ভাগশেষের যে পার্থক্যটা, দ্যাট ইজ 33, এটা যদি যোগ করে দিতাম তাহলে কিন্তু আমার সংখ্যাটা কোন দিকে চলে যেত? 9,999-এর সঙ্গে 33 যোগ করলে সেটা কয় অঙ্কের সংখ্যার দিকে চলে যেত? 5 অঙ্কের সংখ্যার দিকে চলে যেত। 5 অঙ্কের সংখ্যা, তখন তো আর 4 অঙ্কের বৃহত্তম সেটা থাকতো না, না? বুঝতে পারলে? এই যেটা আমরা কোনটা চুজ করবো এক্ষেত্রে, যে অন দ্য লোয়ার সাইডের দিকে যাব, মানে 55 বিয়োগ করে দেবো। এখানে আমার যাওয়ার উচিত ছিল কি, যে এই অঙ্কটাতে কী ছিল, যে আমাকে উপরের দিকে যেতে হবে, আমি নিচের দিকে যেতে পারবো না। কারণ নিচের দিকে যখনই যাব তখন আমার 5 অঙ্ক থেকে 4 অঙ্কে চলে আসবে।
তাই আমি যোগ করে উপরের দিকে যাব। আর এখানে হচ্ছে আমি উপরের দিকে যেতে পারবো না, নিচের দিকে আসতে হবে, তাই আমি বিয়োগ করছি। বুঝতে পারলে কখন বিয়োগ করতে হয়, কখন যোগ করতে হয়? ক্লিয়ার? গ্রেট। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে? অপশন সি। ওকে, এনি ডাউট? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে যে একটি ভগ্নাংশের হর লবের চেয়ে 2 বেশি। এই যে ভগ্নাংশের রিলেটেড যে কোশ্চেনগুলো, যে ভগ্নাংশের লবের সঙ্গে কিছু একটা চেঞ্জ ও হরের সঙ্গে কিছু একটা চেঞ্জ করে নতুন একটা ভগ্নাংশ আমরা পাবো, নতুন একটা ভগ্নাংশ পাবো। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপর কিন্তু একটা অঙ্ক থাকবে। আমি মনে করি যে থাকে, বিভিন্ন পরীক্ষাতেই থাকে, তো এই পরীক্ষাতেও থাকতেই পারে। ওকে, তো এখানে বলেছে যে একটি ভগ্নাংশের হর লবের চেয়ে 2 বেশি। তার মানে লব যদি এক্স হয় তাহলে হর কত বেশি? 2 বেশি। ওকে, আচ্ছা, এবার বলেছে যদি লবকে 3 দিয়ে গুণ করো, তাহলে লবকে যদি 3 দিয়ে গুণ করি, এই যে 3 দিয়ে গুণ করলাম। ওকে, এবার হরকে যদি 2 দিয়ে গুণ করি, হরকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে? ভগ্নাংশটি হয়ে যাবে 1/2। খুবই বেসিক একটা অঙ্ক। তাহলে কোনাকুনি, তাহলে আমরা সলভ করলে কি হবে? সলভ করলে হচ্ছে 2x + 4 দ্যাট ইজ ইকুয়াল টু 4x ইকুয়াল টু 4x হচ্ছে 2x, হ্যাঁ 4x ইজ ইকুয়াল টু 4। তো x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 1। তো x ইকুয়াল টু যদি 1 হয়, আমরা যদি এখানে ডাটাটা যদি পুট করি তাহলে কি হচ্ছে? x এর মান 1 আর হরের মান কত? হরে কত হবে? x + 2 দ্যাট ইজ 1 + 2, মানে হচ্ছে আমাদের ভগ্নাংশটা কত হয়ে গেল? ভগ্নাংশটা আমাদের হয়ে গেল 1/3। তো আমরা একবারে অপশন দেখেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারতাম। কিভাবে? দেখো, এখানে আমাদের অপশনে কিন্তু অপশনগুলো কী কী আছে? অপশনগুলো কী কী আছে? অপশনগুলো আছে একটা 2/3, একটা আছে 1/3, একটা আছে 1/4, একটা আছে 2/5। কোনো অপশনেই কিন্তু এই অপশনটা বাদে, 1/3 বাদে কোনো অপশনেই লব এবং হরের মধ্যে পার্থক্য কিন্তু 2 নেই। দেখতে পাচ্ছ? এখানে আমাদের কনসেপ্ট কী ছিল? যে লবের থেকে হর কত বেশি? 2 বেশি। কত বেশি? 2 বেশি। এখানে কোনো অপশনেই কিন্তু তুমি লবের থেকে হর 2 বেশি পাবে না। এখানে 3 বেশি পাচ্ছ, এখানে 3 বেশি পাচ্ছ, এখানে 1 বেশি পাচ্ছ। একটা অপশনই আছে যেটা সঠিক উত্তরটা, যেখানে আমাদের হর লবের থেকে 2 বেশি। তো ডিরেক্ট অ্যান্সার আমরা অপশন দিয়েই করতে পারতাম। তারপরে একবার বেসিক দিয়ে আমরা দেখে নিলাম ব্যাপারটা কীভাবে হতে পারে। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে কী বলেছে? যদি 7 অঙ্কের সংখ্যা, এটা একটা 7 অঙ্কের সংখ্যা দিয়েছে যে 504x 5y3। ওকে, তো এটা 11 দিয়ে বিভাজ্য, তাহলে x আর y এর যোগফল কত? এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 11 দিয়ে ভাগ যায়। কত দিয়ে ভাগ যায়? এটা 11 দিয়ে ভাগ যায়। ওকে, 11 দিয়ে বিভাজ্য। ওকে, তো 11 নিয়ম কি তোমাদের জানা আছে হয়তো, যে তোমরা প্লাস মাইনাস করে দাও জোড় এবং বেজোড় সংখ্যাগুলোকে। ওকে, এবার তোমরা প্লাসগুলো শুধু যোগ করো। যে প্লাসের পজিশন যদি যোগ করি, ডান দিক থেকে আমি প্লাস দিয়ে দিলাম, তাই না? তো প্লাসের পজিশনগুলো যদি যোগ করি তাহলে কত হচ্ছে? যে 5, এই যে দেখো 5, 5, 4, 5 আর হচ্ছে 3, তার মানে কত হচ্ছে? 10 আর সাথে 17 হয়ে যাচ্ছে। আর মাইনাস, এটা কার পজিশন হয়ে গেল? এটা হচ্ছে প্লাসের পজিশন হয়ে গেল। এবার মাইনাসের পজিশনগুলো যদি যোগ করি তাহলে কত হচ্ছে? দেখো 0 0 + x + y, এটা হচ্ছে। এবার দেখো 11 ডিভিজিবিলিটির যেটা নিয়ম, এই যে জোর পজিশন, হ্যাঁ না, জোর স্থানের যে, আমি খুব ধীরে ধীরে বলছি, ওকে, বোঝার চেষ্টা করো। যে জোর পজিশনের যে সংখ্যাগুলোর যোগফল, বা যে কোনো একটা পজিশন নাও, জোর বা বিজোড় পজিশনে, যে আমি যখন এখানে দিলাম প্লাসের পজিশনের সংখ্যাগুলোর যে অঙ্কগুলো আছে তাদের যোগফল কত? 17। আর মাইনাসের পজিশনের অঙ্কগুলোর যোগফল কত? ঠিক আছে, x + y। তো 0 থাকা না থাকা একই ব্যাপার। ওকে, এদের যে পার্থক্য হবে, জোর পজিশন বা বেজোর পজিশনের যোগফলের যে পার্থক্যটা হবে, সেই পার্থক্যটা সবসময় ইদার ইকুয়াল টু 0 হতে হবে, অথবা 11 হতে হবে, বা 11-র মাল্টিপল হতে হবে। ওকে, 11-র মাল্টিপল হতে হবে। ওকে, তবেই কিন্তু ভাগ যাবে। এবার দেখো, তাহলে আমার এই যে 17 বিয়োগ x + y আছে, এর ভ্যালু আমাকে হয় 0 হতে হবে, নতুবা কত হতে হবে? 11। এবার 0 হতে গেলে আমার x + y এর ভ্যালু কত হতে হয়? 17 হতে হবে। 17 বিয়োগ 17, মানে আমি x + y এর ভ্যালু যদি 17 করি তবেই তো 0 হচ্ছে, তো এটা পসিবল। আর 17 থেকে নতুবা সেকেন্ড কেসটা কী হতে পারে? যে 17 থেকে xy এর ভ্যালু কত নিতে পারি আমি? যে 17 থেকে xy এর ভ্যালু আমি 6 নিতে পারি, তবে কিন্তু আমার 11 হবে। ওকে,
তো দুটো সিনারিও হতে পারে, এক্স ওয়াই এর ভ্যালু 6 হতে পারে অথবা এক্স ওয়াই এর ভ্যালু 17 হতে পারে। তো দেখো এক্স ওয়াই এর এক্স প্লাস ওয়াই এর এক্স ওয়াই এর ভ্যালু না, এক্স প্লাস ওয়াই এর যোগফলের যে ভ্যালুটা, তো আমার এক্স প্লাস ওয়াই এর যোগফলের ভ্যালু যদি 6 নেই সেক্ষেত্রেও আমার সংখ্যাটা ভাগ যাবে 11 দিয়ে। আবার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যদি আমি 17 নই সেক্ষেত্রেও সংখ্যাটা আমার কি 11 দিয়ে ভাগ যাবে। কারণ কি এখানে দেখো পার্থক্য 0 হয়ে যাচ্ছে আর এখানে পার্থক্য 11 হচ্ছে। তার মানে দেখো এক্স প্লাস ওয়াই এর যোগফল তো অপশনে আমাদের কোথাও 6 নেই, তার মানে আমাদের কোনটা হবে 17 হয়ে যাবে, যেটা আমাদের অপশন ডি। ওকে, ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। তো ডিভিজিবিলিটির অঙ্ক থেকে তো প্রশ্ন থাকতেই পারে, খুবই ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্টের মধ্যে একটি। তারপরে অঙ্ক হচ্ছে যে আমাদের 4-এর পাওয়ার কত দিয়েছে, যে 4-এর পাওয়ার 12 প্লাস হচ্ছে 4-এর পাওয়ার 13 প্লাস 4-এর পাওয়ার 14 এইভাবে দিয়েছে, আর বলেছে যে 4 কত দিয়ে ভাগ যাবে। খুবই ইজি একটি অঙ্ক, একবার দেখলেই বুঝতে পারবে। তো এখানে তোমরা কি করবে এই ধরনের অঙ্কে, যে প্রথমে 4-এর পাওয়ার 12 যে লোয়েস্ট যে টার্মটা আছে সেটা কমন নিয়ে নাও। কমন নিলে এখানে 1 থাকবে, আর এখানে 4-এর পাওয়ার কত থাকবে 1, আর এখানে থাকবে 4-এর পাওয়ার 2, আর শেষে থাকবে কত 4-এর পাওয়ার 3। ওকে, 4-এর পাওয়ার 3। তো আলটিমেট যদি আমি এখানে করি তো যোগ বিয়োগ করলে 1, 4, 16 আর 64। তো এখানে যোগ বিয়োগ করলে কত দিয়ে যোগটা কত হয়ে যাবে, এখানে যোগটা হয়ে যাবে কত 85। ওকে, 85 হয়ে যাবে। এবার বলো তো এই সংখ্যাটিকে আমাদের কোন অপশনটা দিয়ে ভাগ করা যেতে পারে, যে আমাদের 17 দিয়ে ভাগ করা যেতে পারে। কেন 17 দিয়ে ভাগ করা যায়? 17 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমাদের 5 কত হয়ে যাবে 85। তো কাটাকুটি যাচ্ছে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অপশন ডি। ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তো দারুণ একটি অঙ্ক। এখানে বলেছে যে 2 থেকে শুরু করে 200 অবধি শূন্যের সংখ্যা নির্ণয় করতে বলেছে। ওকে, 2 থেকে 200 অবধি শূন্যের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো সিম্পলি একটা জিনিস মনে রাখো এখানে, যে 1 থেকে 100 অবধি তোমাদেরকে যদি শূন্য নির্ণয় করতে বলে, যে কতগুলো গুণফলের, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 100 ফ্যাক্টোরিয়াল। হোয়াট ইজ 100 ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল বলে কি? ফ্যাক্টোরিয়াল। হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল কথার অর্থ হচ্ছে যে 100, 99, 98, 97 ডট 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 এইভাবে গুণ করতে করতে 2, 1 অবধি যদি তুমি গুণ করো সমস্ত সংখ্যার, এই যে গুণফলটা হবে সেই গুণফলটা অনেক বড় একটা গুণফল হবে, শেষে কতগুলো জিরো থাকবে সেটাই আমি চাচ্ছি। তো এটা বের করার সহজ নিয়ম কি, যে তুমি 100কে 5 দিয়ে ভাগ করো। কারণ কি, যে কটা 5 আছে সেটা যদি আমি জানতে পারি, ওকে, তাহলেই কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। কারণ এখানে তো জোড় সংখ্যা অনেক আছে, 2-এর তো শেষ নেই। শূন্য কেমন করে জেনারেট হয়? শূন্য জেনারেট হয় 5 এবং 2-এর গুণফলের কারণে। ওকে, তো এখানে তো জোড় সংখ্যা অনেক আছে এবং 2-এর প্রত্যেকটা জোড় সংখ্যাকে ভাঙলে আমি অনেকগুলো 2 পাবো, কিন্তু 5 কটা আছে সেই 5-এর সংখ্যা যদি আমি নির্ধারণ করতে পারি তাহলে আমার শূন্য সংখ্যা নির্ধারণ হয়ে যাবে। তো 1 থেকে 100 অবধি এখানে 5-এর সংখ্যা নির্ধারণ করার বুদ্ধি হচ্ছে যে তুমি 5কে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগফল কত হবে 20। ওকে, এবার এই 20কে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। নিয়মটা কি, রুলটা কি? যে রুলটা হচ্ছে যে তুমি 100 অবধি বলেছে, তো 100কে 5 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে রেজাল্ট 20। আর এই 20কে আবার নিয়ে আসো, 20কে আবার 5 দিয়ে ভাগ করে দাও, আবার রেজাল্ট কত হচ্ছে 4। তো তোমার শূন্যের সংখ্যা হয়ে যাবে এই দুটোর যোগফল, দ্যাট ইজ সঠিক অ্যান্সার হচ্ছে 24। ওকে, এক্ষেত্রেও 24 হবে। তো 200 দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে 2, 4, 6, 8 ডট 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 ডট, এখানে যে 200 অবধি আছে, তো আমি যদি সবগুলো থেকে 2 একটা করে আলাদা করে নিই, তো এখানে আমার টার্ম কতগুলো আছে? 100টা টার্ম আছে। তো সবগুলো থেকে একটা করে 2 বের করে দিলাম, গুণ অবস্থায় আছে তাই কটা 2 পেয়ে যাব? 200টা 2 পেয়ে যাব। আর তারপরে 100টা 2 পেয়ে যাব। আর এভাবে আবার কি পেয়ে গেলাম, ঘুরে ফিরে এখানে পেয়ে গেলাম কত? 1 থেকে 100 অবধির গুণফল। তো আমার তো 2 নিয়ে আমার চিন্তা নেই, কারণ 2-এর তো এখানে অসংখ্য 2 আছে। কিন্তু আর 1 থেকে 100-র মধ্যে 5 কটা উপস্থিত? আমাদের 1 থেকে 100-র মধ্যে 5 উপস্থিত হচ্ছে 24টা। তো আমাদের শূন্য জেনারেট হবে কয়টা, মানে শূন্য উপস্থিত কটা? 24টা না, যে 1 থেকে 100 অবধি আমাদের শূন্য কটা? 24টা। যে নিয়মটা আমি দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা ডিরেক্টলি বের করতে পারবে যে কত 1 থেকে 100 অবধি
কতগুলো সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কটা শূন্য থাকবে। ওকে, অনুরূপভাবে যদি আমি বলতাম যে সাপোজ মনে রাখো, যদি 1 থেকে 200 অবধি বলতাম সংখ্যাগুলো যদি গুণ করে দিই তাহলে কতগুলো শূন্য থাকবে, তাই না? কতগুলো শূন্য থাকবে, 1 2 এভাবে যদি আমি 200 অবধি তোমাদেরকে গুণ করতে বলি, ডট 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 200 অবধি যদি গুণ করতে বলি, তাহলে তুমি অবভিয়াসলি এইভাবেই করবে যে 200কে প্রথমে 5 দিয়ে ভাগ করবে, তাহলে হয়ে গেল 40। ওকে, তারপরে আবার 40কে আবার কত 5 দিয়ে ভাগ করবে, দ্যাট ইজ ইকুয়াল টু 8। তারপরে 8কে আবার 5 দিয়ে ভাগ করবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে 49টি। ওকে, 49টি। তো এইভাবেই হবে আর কি পুরো ব্যাপারটা। ওকে, গ্রেট। তো দারুণ কোশ্চেন ছিল এটি। পরের কোশ্চেন, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো সংখ্যাকে যদি আমি 55 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকছে, 28 থাকছে। ওকে, ভাগশেষ কত পাবো, 28 পাবো। তো 55 দিয়ে যদি আমি কোনো সংখ্যাকে ভাগ করি আমার ভাগশেষ থাকছে কত, 28। আচ্ছা, খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস, যে ফান্ডামেন্টাল কি, যদি আমি 55 দিয়ে ভাগ করি আমার যে ভাগশেষটা থাকে না, ভাগশেষ যেটা থাকবে সেটা ম্যাক্সিমাম কত থাকতে পারে, ম্যাক্স থাকতে পারে 54 অবধি, কারণ 55 হলে তো আবার ভাগ চলে যাবে না, 55 হলে আবার ভাগ চলে যাবে। তো ভাগশেষ ম্যাক্সিমাম এক্ষেত্রে কত থাকতে পারে, 54। ওকে, এবার ধরে নাও এই যে সেম সংখ্যাটি আছে, এই সেম সংখ্যাটি যদি এক্স হয়, তো এই এক্সকে এবার আমি 55 দিয়ে ভাগ না করে যদি 11 দিয়ে ভাগ করি, এবার আমার ভাগশেষ ম্যাক্সিমাম কত থাকতে পারে, ভাগশেষ নিশ্চয়ই 28 থাকবে না। কেন থাকবে না, কারণ হচ্ছে 11 দিয়ে ভাগ করছি, তো 11 তো থাকবেই না, 11-র নিচে ভাগশেষ থাকতে পারে ম্যাক্স, মানে ম্যাক্স কত থাকতে পারে, 10 অথবা 10-এর নিচে। ওকে, তার মানে 28 তো থাকতে পারে না, তাহলে কিভাবে হবে, তাহলেই ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে 28কেও না, এই যে 28 আছে সেই 28কেও আমার 11 দিয়ে ভাগ চলে যাবে, 28কেও কি 11 দিয়ে ভাগ চলে যাবে। তো 28কে 11 দিয়ে ভাগ করলে কত হয়েছে, 22, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কত পড়ে থাকবে, 6 পড়ে থাকবে আমাদের অবশেষ। বুঝতে পারলে? ওকে, গ্রেট। তো এই ধরনের অঙ্কগুলোর উপর একটা সেপারেট ক্লাসই করা যেতে পারে। ওকে, তো জানাবে কমেন্ট বক্সে যে তোমাদের যদি এই অঙ্কগুলোর উপর সেপারেট ক্লাসের প্রয়োজন হয়, অবশ্যই আমি করাবো। গ্রেট। তারপরে আমাকে বলেছে যে 3, 5, 7 দ্বারা ধারাবাহিক ভাগ করলে যথাক্রমে 2, 1, 3 অবশিষ্ট থাকে, তো শেষে ভাগফল 3 হয় এবং সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটি অনেকে হয়তো বুঝতে পারবে না, প্রথমবার হয়তো অনেকে দেখছো যে ধারাবাহিক ভাগ মানে কি। ধারাবাহিক ভাগ হচ্ছে মানে এমনটা যে একটু আগে আমরা যে করলাম শূন্য নির্ণয়ের ক্ষেত্রে, যে 5 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে হচ্ছে 20। ওকে, 5 20 100। এবার আমি ধারাবাহিক ভাগের ক্ষেত্রে হচ্ছে যেমন কী করবে এখানে, আমি যেমন ধরনের একটা সংখ্যা দিয়ে দিচ্ছি 100। 100কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তো এখানে কত হয়ে যায় যে 33। ওকে, আর এখানে কত হয়ে গেল 99, তো 1 থাকলো। এবার ধারাবাহিক ভাগের ক্ষেত্রে আমরা কী করব, এই 33কে আবার কী করব, 33কে আবার কত দিয়ে, এখানে দেখো 5 আছে, আবার 5 দিয়ে ভাগ করব, তাহলে সেখানে কত হয়ে যায় 5 6 30, আবার হাতে থাকলো কত 3, যে যথাক্রমে অবশিষ্ট থাকছে। প্রথম কেসে আমাদের কত থাকছিল 1, তারপরে 3, তো এখানে আমি র্যান্ডম একটা সংখ্যা নিয়েছি। ওকে, এবার এই যে 6 আছে আমাদের, এই 6কে আবার কত দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, তো 7 দিয়ে তো ভাগ যাচ্ছে না, এইভাবে। তো প্রথমবার ভাগ করব, যে ভাগফলটি পাবো সেই ভাগফলটিকে আবার কত দিয়ে ভাগ করব, পরের সংখ্যাটা দিয়ে, এইভাবে চলবে ধারাবাহিক ভাগ। ওকে, ধারাবাহিক ভাগ মানে এইভাবে চলছে। তো এই ধারাবাহিক ভাগফলের ক্ষেত্রে মানে ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি একটা ডিরেক্ট ফরম্যাট দিয়ে দিচ্ছি, এই ফরম্যাট দিয়ে তোমরা ডাইরেক্টলি সংখ্যাটা বের করতে পারবে। যে 3 দিয়ে যদি ভাগ করি প্রথমে সংখ্যাটিকে, 5 এবং 7 দিয়ে ভাগ করি, তাহলে আমার 3 দিয়ে যখন ভাগ করবো তখন অবশেষ থাকে কত, 2 আর 1 আর 3, আর ফাইনালি যে অবশেষটা থাকে সেটা কত, সেটা হচ্ছে আমাদের 3। ওকে, ফাইনালি অবশেষটা থাকে কত, 3। ওকে, তো এখানে আমরা যেভাবে করতে পারি অঙ্কটা, যে তোমরা কি করবে, যে 3 7 এইভাবে করো। 1 সেকেন্ড, আমি একবার দেখে নিচ্ছি কোথাও ভুল হচ্ছে কি না। তো আমরা এখানে কি করব, যে দেখো এখানে 3 দিয়ে যদি আমি গুণ করে, আমাদের নিয়ম যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটিকে আমরা ধারাবাহিকভাবে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2, মানে 5 3 দিয়ে যখন ভাগ করব তখন আমার 2 অবশিষ্ট থাকবে, আবার যখন 1 দিয়ে ভাগ করব তখন 5 দিয়ে যখন ভাগ করব তখন 1 অবশিষ্ট থাকবে, তখন অবশিষ্ট কত থাকছে, 3। তো এই সংখ্যাটা বের করার যে নিয়মটা, সেই যে সংখ্যাটিকে আমরা এইভাবে ভাগ করলে ক্রমান্বয়ে যে অবশিষ্টগুলো থাকবে, এটা নিয়ম হচ্ছে যে দেখো তোমরা কি করবে, এভাবে কোনাকুনি গুণ করো, তাহলে 3 7 কত হচ্ছে 21, সেই 21-এর সঙ্গে 3 যোগ করে দাও, তো 21 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে গেলো 24।
ওকে, এবার 24-এর সঙ্গে 5 গুণ করে দাও আর এই 1 যোগ করে দাও। তার মানে কত হচ্ছে 5 24-এ 120, 120-এর সঙ্গে 1 গুণ হয়ে গেল, যোগ হয়ে গেল। আবার এই 121-এর সঙ্গে 3 গুণ করে দাও, তো হচ্ছে 363 প্লাস হচ্ছে আমাদের কত হয়ে যাচ্ছে, এই 2টা যোগ হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 365। ওকে, তো ধারাবাহিক ভাগের উপর একটা অঙ্কে হয়তো তো অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার হবে না, আমি আর অঙ্ক রাখিনি এই অঙ্কটির উপর। তো প্রয়োজন হলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি এই টাইপটির উপর আরও বেশ কয়েকটি অঙ্ক করাবো। ওকে ওকে গ্রেট। এবার পরের অঙ্কটি একটা খুবই কমন অঙ্ক, যে একটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা যদি আমি দেই, যেমন 1 থেকে নাম্বারিং করি যদি আমরা কোনো বইয়ের পৃষ্ঠাগুলো, তাহলে 1 2 3 এইভাবে 428 অবধি আমি যদি নাম্বারিং করি কোনো বইয়ের পৃষ্ঠায়, তো আমার কতগুলো অঙ্ক ইউজ করতে হবে। অঙ্ক মানে আমি যেমন প্রথমের 1 থেকে বুঝে নাও, আমার প্রথম 1 থেকে 9 অবধি যখন পৃষ্ঠাগুলো নাম্বারিং করব, তো আমার কটা অঙ্ক ইউজ হলো, 9টা অঙ্ক, কারণ এগুলো সব 1 অঙ্কের সংখ্যা। আবার যখন 10 থেকে 99 অবধি আমি যখন কাউন্ট করব, মানে নাম্বারিং করব বইয়ের, তখন আমার টোটাল পৃষ্ঠা সংখ্যা কতটি হয়ে যাচ্ছে, টোটাল পৃষ্ঠা সংখ্যা হয়ে গেল 90টি। কিন্তু আমার অঙ্ক কটা হলো, যে দেখো এটা প্রত্যেকটি 2 অঙ্কের সংখ্যা। ওকে, যেমন প্রত্যেকটি 2 অঙ্কের সংখ্যা, তো 90টা পৃষ্ঠায় নাম্বারিং দিয়েছি, তো প্রত্যেকটা যে 2 অঙ্কের সংখ্যা, তো 2 অঙ্কের 90টা সংখ্যায় আমার টোটাল অঙ্ক কটা আছে, 180টা অঙ্ক আছে। বুঝতে পারলে? ওকে, তারপরে হচ্ছে আমার 100 থেকে আমার 428 অবধি, 100 থেকে 428 অবধি আমার পৃষ্ঠের সংখ্যা কতগুলো, যে 329টা পৃষ্ঠে। আর প্রত্যেকটা পৃষ্ঠেতে আমার কয়টা করে নাম্বারিং কী রকম পড়ছে, যে 3 অঙ্কের নাম্বারিং। তো প্রত্যেকটা পৃষ্ঠে আমার 3টে করে অঙ্ক লাগছে নাম্বারিং করতে। তার মানে টোটাল কত লাগছে এখানে, 3 নং 27, 3 দুগুণে 6 8, আর হচ্ছে 3 9, আর এখানে ছিল 9টি। ওকে, তো মোট পৃষ্ঠায় নাম্বারিং আমাদের করতে কত লাগছে, 9 7 16, 1 8 8 9, সরি 8 8 16 আর 17, 1 ঠিক আছে, 9 আর 10 আর 11। তো আমাদের টোটাল অঙ্ক কতগুলো অঙ্ক না, এটা সংখ্যা ভুল হবে, যে কতগুলো অঙ্ক প্রয়োজন। অঙ্ক মানে বুঝতে পারলে, যে 0 1 থেকে শুরু করে 9 অবধি যে আমাদের এই চিহ্নগুলো, সেগুলোকে আমরা কি বলি, অঙ্ক বলি, তাই না? তো আমাকে এতবার 1176 বার আমাকে অঙ্ক না ভেবে এভাবে বলে যে আমাকে কবার কিবোর্ড প্রেস করতে হবে, এই কথাটা ভালো হবে। যদি তুমি টাইপিং করো, তাহলে তোমাকে কয়বার এই যে কিবোর্ডে যে আমাদের 1 2 3 4-এর যে ডায়ালসগুলো থাকে, সেই ডায়ালসগুলো তুমি কবার প্রেস করবে, যদি এই 1 থেকে 428 অবধি তুমি সংখ্যাগুলো লিখতে চাও, তাহলে কবার প্রেস করতে হবে। প্রথমে 1 লিখবে, তারপরে 2 লিখবে, তারপরে 3 লিখবে, তারপরে এভাবে 10-এর ক্ষেত্রে 2বার দাবাবে, 11-এর ক্ষেত্রে 3বার মানে প্রেস করবে, তাই না কিগুলো। তো তো এইভাবে 3 অঙ্কেরগুলোর ক্ষেত্রে তুমি 3বার দাবাবে, তাই না? ওকে, তো এইভাবে ব্যাপারটা বুঝতে পারলে, ক্লিয়ার, গ্রেট। নেক্সট কোশ্চেনে কী বলেছে, যে একজন শিক্ষার্থীকে একটি নম্বরের 5 বাই, তো কোনো একটা নাম্বার ছিল, সেই নাম্বারের কী করতে বলা হয়েছে, যে 16 ভাগের 5 ভাগ নিতে বলা হয়েছে। কিন্তু ভুল করে এটা হচ্ছে সঠিক, এটা নিতে বলা হয়েছিল, এটা হচ্ছে সঠিক। ওকে, কিন্তু ভুল করে সে কী করেছে, যে ও সংখ্যাটির কী নিয়েছে, 5/6 অংশ নিয়েছে, 5/6 অংশ নিয়েছে। তো এই অংশ নেওয়ার ক্ষেত্রে আমি বারবার বিভিন্ন ক্লাসগুলোতে বলেছিলাম, যে তোমরা এই যে আমাদের 6 এবং 16 যে আছে, সেই 6 এবং 16-র একটা লসাগুটা তোমরা এখানে ধরে নাও, বা 6 বা 16 দিয়ে রাফলি ভাগ যায় এমন একটা সংখ্যাকে ধরে নাও। আমরা 6 এবং 16 দিয়ে ভাগ যায় একটা সংখ্যা কী ধরতে পারি, যে আমরা চাইলে কত 48 ধরতে পারি, যে কোনো একটা সংখ্যা ধরতে পারি। তো ঠিক আছে, তো আমরা 48 ধরে নিলাম। ওকে, এবার দেখো আমি সঠিকভাবে কি করতে বলেছি, যদি সংখ্যাটি আমার 48 হয়, তাহলে সঠিক অ্যান্সার কী হতো, যে 48-এর আমার 16 ভাগের 5 ভাগ আমি বের করতে বলেছি, দ্যাট ইজ আমার সঠিক অ্যান্সার আসার কথা ছিল কত, 15। কিন্তু সেই ছাত্রটা বা ছাত্রীটি শিক্ষার্থীটি কী করেছে, যে আমার 48-এর কত ভাগ বের করেছে বলে ফেলেছে, 6 ভাগের 5 ভাগ, দ্যাট ইজ ইকুয়াল টু কত বের করে ফেলেছে, 40 বের করে ফেলেছে। ওকে, তার মানে বেশি বের করে ফেলেছে। এবার দেখো তার উত্তর সঠিক উত্তরের চেয়ে 250 বেশি,
কিন্তু আমরা দেখলাম আমরা যে ক্যালকুলেশনটা ধরেছি সেখানে আমাদের কত ইউনিট বেশি সঠিক উত্তরের থেকে, তার উত্তর সঠিক উত্তরের থেকে কত বেশি, 250 বেশি, কিন্তু আমাদের এখানে কত বেশি, 25 ইউনিট বেশি। ওকে, তো 25 ইউনিট মানেই হলো কত, 25 ইউনিট মানেই হলো 250। ওকে, আর 1 ইউনিট মানে আমাদের ধরা ইউনিট অনুযায়ী 1 ইউনিট মানে হচ্ছে এখানে 10। ওকে, তাহলে আমাদের যে সংখ্যাটা ধরেছিলাম সেটা কত ছিল, 480 ইউনিট। তো 480 ইউনিট মানে 400, 1 ইউনিট মানে যদি 10 হয় তাহলে 48 ইউনিট মানে 480 হবে। তাহলে তার প্রদত্ত নাম্বারটি কত, 480। বুঝতে পারলে? ক্লিয়ার? গ্রেট। নেক্সট কোশ্চেন। এনি ডাউট? মনে হয় না কোনো ডাউট আছে? ওকে, গ্রেট। এবার বলেছে যে দুটি সংখ্যার গুণফল কত, দুটি সংখ্যাকে যদি গুণ করি তাহলে আমাদের কত হয়, 9375 হয়। ওকে, এবার বলেছে যে বড়টি ছোট সংখ্যা দ্বারা বিভাজিত। তো মনে করো যে ছোট সংখ্যা, ছোট মানে এস আর বড় মানে এল, বলছে বড়টি ছোট দ্বারা বিভাজিত, তো মানে ছোট সংখ্যা বড় সংখ্যাকে ভাগ করতে পারছে এবং তার ভাগফল কত, 15। ওকে, আর ভাগ কি হচ্ছে, মিলে যাচ্ছে। ওকে, তো এই কথার অর্থ হচ্ছে যে 15 গুণন ছোট সংখ্যাটা সমান সমান হচ্ছে এল। এটাই তো সম্পর্কটা আমরা পাচ্ছি, তাই না? ছোট সংখ্যার সঙ্গে 15 গুণ করলে বড় সংখ্যাটা পাওয়া যায়। এই কথাটাকে যেটাকে বলেছে এখানে ভাগফল 15 পাওয়া যায়, এটা এই কথাটার অর্থ হচ্ছে ঘুরিয়ে বলেছে, তাই না? যে যে কি বলেছে, যে বড় সংখ্যাটা হলো ছোট সংখ্যার কত গুণ, 15 গুণ। সিম্পল, এইভাবে এতটুকুই বলেছে, তাছাড়া তো কোনো ব্যাপার নেই না। ওকে, এবার আমার দুটো সংখ্যা মানে একটা ছোট এবং একটা বড়, একটা ছোট এবং একটা বড়। তাহলে তুমি যদি এই ডাটাটা এখানে বসিয়ে দাও তাহলে আলটিমেট কত আসছে, যে তোমরা এখানে এখানে আমি কত বসিয়ে দেবো, যে 15 এস, আর এস আছে, তো একটু বীজগাণিতিক আকারে আমাদের করতে হচ্ছে। তো এস ইকুয়াল টু কত, এটা কত ছিল, আচ্ছা এস, এটা এস, হ্যাঁ গড়বড় করো না। তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 9375 ডিভাইডেড বাই 15। ওকে, এবার 15 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি, 6×15 90, তারপরে এরপর হচ্ছে 3, 15 দ্বিগুণ থেকে 30, আর হচ্ছে 5, তার মানে এস ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 625 রুট ইজ ইকুয়াল টু 25। ওকে, আর তাহলে আমাদের যদি তাহলে এল কত হবে, তাহলে এখান থেকে আমরা এল ইকুয়াল টু তাহলে কত হয়ে যাবে, ছোটো সংখ্যাটাও যদি 25 হয়, পরেরটা হচ্ছে 15। ওকে, তো 15 25 কত হচ্ছে, 5 25 5 15 75, 5 7 থাকছে 375। ওকে, তাহলে বড় সংখ্যাটা 375, ছোটো সংখ্যাটা হচ্ছে 25, দ্যাট ইজ ইকুয়াল টু তাদের যোগফল কত, এল প্লাস এস ইকুয়াল টু 375 প্লাস 25। ওকে, তো আমাদের কত হয়ে যাচ্ছে, 400। ওকে, তো পুরো ভেঙে ভেঙে করলাম, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি, সঠিক উত্তর হচ্ছে অপশন সি। গ্রেট। এবার তারপরে অঙ্কটাতে কি বলেছে, যে 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রমে সাজানো হলো। ওকে, 4টি মৌলিক সংখ্যাকে যদি ঊর্ধ্বক্রমে সাজাই, যে আমি এ বি সি ডি 4টি মৌলিক সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজালাম। এবার বলেছে প্রথম 3টি সংখ্যার গুণফল কত, 255। আচ্ছা, প্রথম 3টি সংখ্যা মানে এই যে এ বি সি গুণ করলে কত হয়ে যায়, যে 255। ওকে, 255 হয়ে যায়। আচ্ছা, তারপরে বলেছে শেষ 3টি সংখ্যার গুণফল কত, শেষ 3টি সংখ্যা মানে কোনটা, বি সি ডি। আচ্ছা, বি সি এবং ডি গুণ করলে কত হয়ে যায়, গুণ করলে হয়ে যায় 1955। ওকে, তো দেখো তো, তাহলে বলেছে বৃহত্তম মৌলিক সংখ্যাটি কোনটা। ওকে, কিভাবে বের করব, দেখো আমি যদি এই দুটো জিনিসকে যদি ভাগ করে দিই একে অপরকে দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখো তো কমন টার্ম আমার কোনগুলো কেটে যাচ্ছে। আমার কমন টার্ম ছিল কি, বিসি, কারণ এই জায়গাটা কমন, তো সেই বিসি কেটে যাচ্ছে, তার মানে আমার ডি বাই এ পড়ে থাকবে। তো আমিও এখানেও যেহেতু বাঁদিকে কাটাকাটি গিয়েছে, তো এখানেও আমার কাটাকাটি যেতে হবে, তো কাটাকুটি যেটা যাবে সেগুলোই হচ্ছে আমাদের এই যে বিসি এর মান, সেগুলো উড়ে যাচ্ছে। তো আমরা দেখি কাটাকুটি করে কত থাকে, 255 কাটাকুটি করি, তো 5 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 51, 5 5 51, হ্যাঁ 5 দিয়ে কাটলে 3 5 15, 4 থাকছে 5 9 45, আর 5 1 5, আর কত দিয়ে কাটছে, 17 দিয়ে, 3 17 51, আর এখানে হচ্ছে 17 2 34, 3 17 51। তার মানে আলটিমেট আমার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 23, আর নিচে পড়ে থাকছে 3। ওকে, আচ্ছা এবার বলো
তাহলে যে কাটাকুটি করে যেগুলো উড়ে গেল সেগুলো আসলে কি, এই যে বি আর সি এর ভ্যালু, বুঝতে পারলে? তারপরে আমার ডি এর ভ্যালু কত, 23, আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, যে বৃহত্তম মৌলিক সংখ্যাটি এখানে হচ্ছে আমাদের অপশন এ, দ্যাট ইজ 23। ওকে, কারণ এখানে ডি এর ভ্যালুটাই তো বৃহত্তম, তাই না? আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, 23। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেন। এবার বলেছে যে 24, 40 এবং 48 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কোনটি? তো অলরেডি আমরা এই ধরনের একটা অঙ্ক করেই আসলাম, হ্যাঁ? তো বেসিক তো যে 24, 40 এবং 48 দ্বারা আমরা এলসিএম এর চ্যাপ্টারেও কভার করেছি এই ধরনের অঙ্ক, তাই না? তো 24, 40, 48 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? তো 24, 40 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি হবে? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো পরে ভাববো। তো 24, 40 এবং 48 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনগুলো হবে? যে 24, 40 এবং 48-এর কী হবে, লসাগু হবে। তো লসাগু বের করব, যে প্রথমে বড় সংখ্যাটা লিখে দেবো, তো বড় সংখ্যা হয়ে গেল। এবার 48-কে 40 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, যে আমাদের ৫ 40, ৬ 48, মানে হরে 5 পড়ে থাকছে, তো 5 দিয়ে গুণ করে দেবো। তো 40-এর গল্প শেষ হয়ে গেল, আর 24 দিয়ে তো ভাগ যায়। তো আমাদের লসাগু কত হয়ে গেল, লসাগু হয়ে গেল 240। এবার আমার কথা হলো যে এই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে সেটা 24, 40, 48 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে 240, অর্থাৎ তাদের লসাগু দিয়েও ভাগ যাবে। তো আমাদের যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে দ্যাট ইজ ইকুয়াল টু 3, 4টা 9, সেটা হচ্ছে আমাদের 240 দিয়ে 4টা 9-এর পাশাপাশি কোন সংখ্যাকে 240 দিয়ে ভাগ যাবে? 240 দিয়ে ভাগ যাওয়ার অর্থ 24, 40 এবং 48 দিয়েও ভাগ যাবে, হ্যাঁ না? ওকে, তাহলে সংখ্যাটা আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। তো আমাদের কত বোঝাতে হবে দেখো, প্রথমে কত, 240, হ্যাঁ। তো আমাদের কত দিয়ে আমরা করতে পারি, 4 দিয়ে, 4 দিয়ে অফকোর্স। তা 4 0 0, 4 4 4 16, 6, হ্যাঁ। তো 420 96, তাই না? তো 4 4 16, 6 হাতে 1, 4 2 8 9, তো হয়ে গেল আমাদের 960। এখানে পড়ে থাকবে 9, 3 আবার এখানে পড়ে থাকলো। আর কত যাচ্ছে আমাদের, 1 ছাড়া উপায় নেই। তো 240, এবার 9, এখানে থাকবে 5 আর 1। তার মানে 999 কে তো আমাদের পুরোপুরি ভাগ যায় না। তো আমাদের এখানে কি যেতে হবে, অন দ্য লোয়ার সাইডে যেতে হবে। অন দ্য লোয়ার সাইড কথার অর্থ হচ্ছে, আমি তো তোমাদেরকে বলেছি যে আমি যদি এখানে এদের পার্থক্যটা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, আমি 5 অঙ্কের সংখ্যায় চলে যাব, 5 অঙ্কের সংখ্যায় চলে যাব। তো এটা আমাদের কাজ করবে না। তার মানে আমি কি করতে পারি, 159কে বিয়োগ করে দিতে পারি। ওকে, 159কে যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 9840। দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন ডি, যেটা হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে 24, 40 এবং 48 দ্বারা ভাগ যায়। বোঝা গেল? ওকে, অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে আমরা কি বলা আছে, যে যদি একটি 7 অঙ্কের সংখ্যা মানে 42971K2, এটাকে কত 44 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের কে এর মান কত? আচ্ছা, 44 দ্বারা বিভাজ্য, 44 দ্বারা যদি বিভাজ্য হয়, দেখো প্রথম কথা হচ্ছে 44 দ্বারা বিভাজ্য মানে 4 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য আর 11 দ্বারাও বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে এখানে, যে কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে গেলে তার যে শেষের দুটো সংখ্যা আছে সেই শেষের দুটো সংখ্যাকে আমার 4 দিয়ে ভাগ যেতে হবে। তো 4-এর নিয়মে যদি দেখি তাহলে শেষের সংখ্যা 4 দিয়ে ভাগ যেতে হবে। তো শেষের সংখ্যা কত থাকলে, দেখো শেষে যদি আমি 1 বসাই তাহলে 12 হয়ে যায়। তার মানে আমার অপশনে তো 1 নেই, কে এর ভ্যালু, তাহলে আমি 1 নিতে পারবো না। এবার যদি 2 বসাই তো 2 তো দেওয়ার, কারণ 22 বসালে তো হয় না। এবার যদি 3 বসাই 32 হয়, কারণ আমার অপশনে 3 আছে। আর কত বসাতে পারি, 4 বসাতে পারি। 4কে তো এমনিতেই ভাগ যায় না, ভাগ যায় না মানে শেষের 4 মানে কে এর ভ্যালু 4 বসালে 42 হচ্ছে, আর শেষের দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যাওয়া মানে পুরো সংখ্যাকে 4 দিয়ে ভাগ যাওয়া। তো সেক্ষেত্রে 42 আমি নিতেই পাবো না। 52 নেওয়ার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, 52 হতে পারে, 4 তেরং 52, হ্যাঁ, হ্যাঁ কি না? 4 তেরং 42, কত 52, হ্যাঁ সরি 52। তো আমাদের 5ও হতে পারে, কে এর ভ্যালু 5ও হতে পারে, অপশনে নেই। তার মানে আমাদের কি প্রয়োজন নেই। তারপরে হচ্ছে কে এর ভ্যালু আমি 6 নিতে পারি, 62, 62কে তো এমনিতেই 4 দিয়ে যায় না। 7 নিতে পারি, হ্যাঁ
তো 7 নিলে আমার হতে পারে, কারণ 4 18 72। এবার কনফিউশন, এবার 8 নিতে পারি, 8 নিলে যায় না, 9 নিলেও যায় না। ওকে, এবার তাহলে কনফিউশন কি হয়ে গেল যে আমার অ্যান্সার 32 হতে পারে, মানে 32 না, মানে কে এর ভ্যালু কত হতে পারে, কে এর ভ্যালু আমাদের 3ও হতে পারে, আবার কত হতে পারে, 7ও হতে পারে। কেন? এখানে আমাদের 3 দিলে 32 হচ্ছে আর 7 দিলে 72 হচ্ছে, যেটা দুটোকেই আমাদের আমাদের কি কত দিয়ে যায়, আমাদের 4 দিয়ে ভাগ যায়। এবার তাহলে আমাকে 11-র ডিভিজিবিলিটি চেক করতে হবে এবার। ঠিক আছে, 11-র ডিভিজিবিলিটি সহজ সরল নিয়ম কি, যে তোমরা, যে আমি বলেছিলাম যে তোমরা এখানে করবে 11 ডিভিজিবিলিটি 4 2 9 7 1 কে 2। তাহলে আমাদের নিয়ম কি, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে যদি শুধু প্লাসগুলো আমরা দেখি তাহলে কত হচ্ছে, 4 9 13, 13 আর কে 14, 14 আর 2 16। ওকে, আবার দেখো 4 9 13, 13 আর কে 14, 14 আর 2 16। আর মাইনাসের ভ্যালু কত আছে, যে মাইনাসের ভ্যালু হচ্ছে 2 7 9 9 আর কে 9 প্লাস কে। ওকে, এই যে দুটোর বিয়োগফল, সেই বিয়োগফল দুটো হয় 0 না হয় 11 হতে হবে। এবার দেখো আমাদের যে ভ্যালুটা দেওয়া ছিল, আমাদের কে এর ভ্যালু কত আছে, আমাদের কাছে হয় 3 নতুবা 7 আছে। আমি যদি এখানে 3 বসাই কে এর ভ্যালু, তাহলে কত হচ্ছে, যে 16 বিয়োগ 16 থেকে কত বাদ যাচ্ছে, 16 থেকে 12, দ্যাট ইজ ইকুয়াল টু 0 হবে না, অথবা 11 হচ্ছে না, 0 হচ্ছে না, 11 হচ্ছে না। তার মানে কত হচ্ছে, আমরা কি করতে পারি, তার মানে আমাদের অ্যান্সার কত হবে, 7। কেমন করে দেখো, যদি আমি 7 বসাই তাহলে পরে অন্য কালার চেঞ্জ করছি, এটা গেল, আমাদের টেস্টিং হয়ে গেল। তারপরে যদি আমরা করি যে যদি কে এর এখানে 7 বসাই, তাহলে আমার 9 প্লাস 7 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু 16 বিয়োগ 16 ইকুয়াল টু 0, এটাও হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তো আমাদের কোন ভ্যালুটা আমরা নেব, আমাদের কে এর ভ্যালু 7 নিয়ে চলবো। বুঝতে পারলে? দারুণ একটি অঙ্ক। তো এই ধরনের আরও অঙ্ক আছে, আমি ভবিষ্যতে যদি তোমাদের আরও ক্লাসগুলো করাতে থাকি, তাহলে অবশ্যই এই ধরনের আরও দারুণ দারুণ ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আমরা অবশ্যই অঙ্ক করব। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে বলেছে 31 ইন্টু 32 ইন্টু 33কে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে। তো গুণ করে 5 দিয়ে ভাগ করতে গেলেই তোমার দিন শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? সোজা কথায়। তো তোমাকে একটু প্রেজেন্স অফ মাইন্ড রাখতে হবে। দেখো, আমরা একটু আগে ইউনিট মেথডের কনসেপ্টগুলো পড়লাম। যদি এই সংখ্যাগুলোকে গুণ করি, এককের স্থানে কত থাকবে, 1 2 দিয়ে 2 1কে গুণ করলে তো আমাদের 2 থাকবে। আবার সেই 2 দিয়ে গুণ করলে তোমার যত বড় সংখ্যাই আসুক না কেন, এককের স্থানে 6 থাকবে। ওকে, তার মানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার শেষে 0 আর একটা 6 আমি লিখতে পারি। আর 0 বিশিষ্ট যে কোনো সংখ্যা 5 দিয়ে ভাগ যায়, তো এতটুকু নিয়ে আমার ভাবার কোনো গল্পই নেই। শুধু আমি ভাগবো কতটুকু নিয়ে, এইটুকু শেষের জায়গাটুকু নিয়ে। তো শেষে আমার 6 পড়ে থাকবে, 5 দিয়ে ভাগ করলে আমার অবশেষ কত পড়ে থাকবে, সব সময় 1 পড়ে থাকবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি। ওকে, গ্রেট। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট কোশ্চেন বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 398, 437, 5425কে ভাগ করা যায়, আর ভাগ করলে কি হবে, 7 12 2 অবশিষ্ট থাকবে। তো যে বৃহত্তম সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যায় সেই সংখ্যাটা তো প্রথমত হচ্ছে তাদের গসাগু। কিন্তু ভাগ পুরোপুরি যায় না, ভাগ পুরোপুরি না গিয়ে কত পড়ে থাকে, অবশিষ্ট পড়ে থাকে। তো আমরা সেই অবশেষগুলো বিয়োগ করে দেবো, যেটা আমি অলরেডি লসাগু গসাগুর চ্যাপ্টারে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। ওকে, তো এখানে বিয়োগ করলে কত হচ্ছে, যে 391, এখানে বিয়োগ করলে কত হচ্ছে 4 কত 25, আর এখানে কত হচ্ছে 5423। তো আমাকে করতে হবে, এদের গসাগু বের করতে হবে, তাহলে আমার কাজ হয়ে যাবে। ওকে, তো এখানে পার্থক্য কত, যে গসাগু বের করার নিয়ম কি, তোমরা ডিফারেন্সগুলো নিয়ে নাও। সেই ডিফারেন্স কত, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 আর হচ্ছে কত 3, তাই না, 4 আর 3। ওকে ওকে ওকে, আর এখানে আমাদের পার্থক্য কত হচ্ছে, আমাদের 5423 থেকে আমাদের কত 425 বিয়োগ করতে হবে, রাইট। তো 8, এখানে 3 আসবে, 9 1 4 5 হয়ে যাবে, আবার 9, অত 49 কত আসছে 49, আচ্ছা এখানে না, এখানে লিখে দিই 4998। ওকে, এবার আমাদের শুধু যেটুকু করতে হবে সেটা হচ্ছে যে 34 এবং 4998-এর কী বের করতে হবে, গসাগু। আর আমি দেখেই বুঝতে পারছি গসাগু হচ্ছে সেই সংখ্যাটা যেটা দিয়ে 34কেও ভাগ যায়,
4998কেও ভাগ যায়, আর অপশনে একটাই আছে, সেটা হচ্ছে 17। কেন? 17 দিয়ে 34কে ভাগ যায়, তার মানে এটাকেও ভাগ যেতেই হবে, বাকি কোনোটা দিয়েই কিন্তু 34কে ভাগ যায় না। ওকে, তো তোমরা বের করে দেখতেই পারো। তো আমরা অপশন দেখেই বুঝতে পারছি যে কেন হবে 17, কারণ 17 তো দেখো 15 দিয়ে তুমি 15 দিয়ে কি তুমি 34কে ভাগ করতে পারবে না, 19 দিয়েও 34কে ভাগ করতে পারবে না, 11 দিয়েও 34কে ভাগ করতে পারবে না। তো আমার তো গসাগু হলো সেই সংখ্যাটা যেটা দিয়ে দুটোকেই ভাগ যাবে, তো 34কেই যদি না যায় তো দুটোকে ভাগ যাওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স করে গসাগু বের করার নিয়ম, যেটা আমি আমার লসাগু ক্লাসে কভার করেছি, সেখান থেকে তোমরা অবশ্যই কমপ্লিট করতে পারো। ওকে ওকে, তো পরের অঙ্ক, যে 21 নম্বর অঙ্কে কী বলেছে, যখন একটি সংখ্যা আমাদের একটি ভাজক দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ কত থাকে? 24 থাকে। তো একটি সংখ্যাকে আমরা কোনো ভাজক দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 24। এবং এখন মূল সংখ্যাটিকে যদি দ্বিগুণ করা হয় তাহলে ওই একই ভাজক দ্বারা, ওই সেম ভাজক, ধরে নাও ডি দিয়ে ভাগ করেছি, এখানেও ডি দিয়ে ভাগ করব, তাহলে ভাগশেষ কত থাকে? 15। ওকে, তাহলে ভাজকের মান কত? দেখো সিম্পলি আমি তখন বলেছিলাম যে তোমাদের এখানে একটা কনসেপ্ট দেখো, যখন আমাদের এটা নিয়ে একটা আলাদা ক্লাসই করা যেতে পারে। হ্যাঁ, দেখো এত শর্ট ইয়েতে পুরো সব কনসেপ্ট একটা ভিডিওতে কভার করা খুবই চাপের। তো এই অঙ্কগুলোতে দেখো, যখন আমি ডি দিয়ে ভাগ করছি এই সংখ্যাটাকে, আমি যখন সেই সেম সংখ্যাটাকে যখন দ্বিগুণ করে দেবো, তখন আমার এই যে আগের যে প্রথমে যখন ভাগ করেছিলাম তখন যে ভাগশেষটা ছিল সেটাও কি হয়ে যাবে? আমার দ্বিগুণ হয়ে যাবে সংখ্যাটাকে যখন ভাগ করব। আর যখন সেই সংখ্যাটাকে আমি ভাগ করব সেম ডিভাইজার দিয়ে, আমার থাকছে 15, তাহলে বলো তো কোন এমন অপশান আছে যেটা দিয়ে আমার ভাগ করলে 48কে ভাগ করলে 15 অবশেষ থাকতে পারে? সেটা একমাত্র হচ্ছে 33। বুঝতে পারলে না? 33 একে 33, আর অবশেষ থাকবে কত? 15। বুঝতে পারলে? একবারেই আমরা অ্যান্সার করতে পারি। তো হোপফুলি তোমাদের কাছে ক্লিয়ার। জাস্ট এতটুকু আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যখন তোমাদের সংখ্যা দ্বিগুণ হবে, অর্থাৎ ভাজ্য দ্বিগুণ হবে, তখন তোমাদের ভাগশেষও কী করবে? দ্বিগুণ করে দেবে। তারপরে ওই সেম সংখ্যা দিয়ে ভাগ করবো, আমাদের যে রিপিটেশনটা আসবে সেটাই। ওকে, বুঝতে পারলে? তো পুরো আলাদাই কনসেপ্ট। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই ধরনের ক্লাসের প্রয়োজন আছে কিনা। ওকে, লাস্ট অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যে 100 থেকে 600-র মাঝখানে এমন কতগুলো সংখ্যা আছে 4 এবং 6। দেখো এখানে অনেকগুলো কনসেপ্ট হতে পারে, 4 বা 6 হতে পারে, 4 ও 6 এবং 6 হতে পারে। ওকে, তো কেয়ারফুলি পড়বে। এবার মধ্যে কয়টি সংখ্যা আছে, এটা নিয়ে একটা দ্বিমত আছে, আমি একটু পরে বলছি। যে দেখো 4 এবং 6 উভয় দিয়েই ভাগ যাওয়ার অর্থ হচ্ছে 4 আর 6-এর লসাগু কত? 12 দিয়ে ভাগ যাওয়া। ওকে, তো 100-র 1 থেকে শুরু করে যদি আমি হিসাব শুরু করি, তাহলে 1 থেকে 100-র আগ অবধি কয়টা সংখ্যা আছে 12 দিয়ে ভাগ যায়? যে 8 12 96। কয়টি আছে? 8টি আছে। আর যদি আমি এইটুকু অবধি, আর যদি এই পুরোটা অবধি দেখি, তো 600 অবধি আমার 12 দিয়ে ভাগ যায় এমন কয়টি সংখ্যা আছে? 50টি সংখ্যা আছে। কয়টি সংখ্যা আছে? 50টি, মানে 600 অবধি বলছি 50টি। তার মানে মাঝখানে কতটি আছে? 42টি। তো অনেকে 42টি অ্যান্সার নেয়। ওকে, কিন্তু আমি বলবো যে এখানে ভাষাটা ইম্পর্টেন্ট করে, ম্যাটার করে, কারণ ভাষাটা ক্লিয়ারলি দেওয়া নেই। যদি আমার কোশ্চেন এমন থাকে, তো আমি এখানে অ্যান্সার আমি নিয়ে নেবো ভাষা অনুযায়ী 42 নিয়ে নেবো। আবার আমি 41ও নিতে পারি। কেন? দেখো, আমাকে যদি কোশ্চেন এমনভাবে ক্লিয়ার করে দেয় যে 100 এবং 600-র মধ্যবর্তী, মানে হচ্ছে আমি 600 এবং 100কে নিতে পারবো না। যেমন আমি এখানে আমাদের যে লাস্টের সংখ্যাটা আছে 600, সেও তো নিজেও তো 12 দিয়ে ভাগ যায়। তো আমি যদি মধ্যবর্তী বলে, মধ্যবর্তীর ক্ষেত্রে কি হয়, 100 এবং 600 যে শেষের টার্মিনাল ভ্যালু দুটো আছে, সেই দুটোকে আমি না নিয়ে মাঝামাঝি যেগুলো আছে সেগুলোকে ক্যালকুলেট করব। অন্তের মানে দুই প্রান্তের দুটোকে নিব না, শুধু মাঝখানে নেব। সেক্ষেত্রে তাহলে আমার কি হয়ে যেত? একটা কম হয়ে যেত। কেন? 600 তো নিজেই যাচ্ছে, তাই না? তার মানে সেক্ষেত্রে অ্যান্সার আমার কত হতো? 41। কিন্তু যেহেতু তো দুটোই একটা কোশ্চেনে ক্লিয়ারভাবে না দেওয়া থাকলে এই কোশ্চেনটা নিয়ে একটা দ্বিমত সৃষ্টি হতে পারে। ওকে, তো হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং ম্যাথ ইজিফাইড। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে তোমরা সলভ পিডিএফ নিয়ে নিও, যেটা তোমাদের হেল্প করবে। আর চ্যানেল ভিডিও মানে তোমরা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বিল ক্লিক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।